আজ থেকে প্রায় ৭৮ বছর আগে ভারত স্বাধীনতা লাভ করেছিল। এই দীর্ঘ সময়ে ভারতের সর্বমোট ১৬ জন ব্যক্তি প্রধানমন্ত্রী হয়েছেন, যাদের মধ্যে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছিলেন একজন অজ্ঞেয়বাদী বা নাস্তিক। এছাড়া একমাত্র শিখ প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বাদে এই তালিকার সবাই হিন্দু ধর্মের অনুসারী। তাহলে এখন সব থেকে বড় প্রশ্ন, ইসলাম ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্ম হওয়া সত্ত্বেও কেন আজ পর্যন্ত কোনো মুসলিম ভারতের প্রধানমন্ত্রী হতে পারেননি? যেখানে ভারতের মোট ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ১০০টিরও বেশি আসনের প্রার্থীরা মুসলিম ভোটারদের কারণে জয়ী হয়ে সংসদে আসেন। এছাড়া দীর্ঘ ৬ দশক ধরে ভারত শাসনকারী ধর্ম নিরপেক্ষ দাবি করা রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস কেন আজ পর্যন্ত কোনো মুসলিম নেতাকে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করার সাহস পায়নি? উল্টা আপনারা জানলে অবাক হবেন, জওহরলাল নেহরু নয় বরং কংগ্রেসের একজন মুসলিম নেতাই স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতে পারতেন, কিন্তু গান্ধীর কারণে সেটা আর সম্ভব হয়নি। তো বন্ধুরা, মুসলিম প্রধানমন্ত্রী হওয়া নিয়ে ভারতের সংবিধানে এমন কি লেখা আছে? এছাড়া মুসলিমদের রক্ষক দাবি করা রাজনৈতিক দলগুলো পর্দার আড়ালে কিভাবে তাদের বোকা বানিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করে, এই সবকিছুই বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে। আর বিস্তারিত জানতে হলে আমাদেরকে সময় অনেকটাই পেছনে যেতে হবে। আজ থেকে প্রায় ৮৫ বছর আগের কথা। সময়টা ছিল ১৯৪০। সেই সময় মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ আলাদা পাকিস্তান রাষ্ট্র দাবির সমর্থনে ভারতীয় মুসলিমদের নিজের দলে টানার চেষ্টা করছিলেন। তাই জিন্নাহকে কাউন্টার করা ও মুসলিমদের আস্থা অর্জনের জন্য মুসলিম নেতা মৌলানা আবুল কালাম আজাদকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি বানানো হয়। তখন নিয়ম অনুসারে প্রতি ১ বছর পর পর কংগ্রেসের সভাপতি নির্বাচন হতো, কিন্তু গান্ধীর ভারত ছাড়ো আন্দোলন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দীর্ঘ ৫ বছর এই নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলস্বরূপ মৌলানা আবুল কালাম আজাদ ১৯৪০ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত কংগ্রেসের সভাপতি ছিলেন, কিন্তু দেশভাগের বিনিময়ে স্বাধীনতা নিশ্চিত হওয়ার পর তড়ি ঘড়ি করে কংগ্রেসের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এর পেছনে ছিল একটি বড় কারণ। আসলে ইংরেজরা ভারত ত্যাগের পূর্বে ঘোষণা করেছিল যে জাতীয় কংগ্রেসের সভাপতিকেই ভারতের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হবে। আর সেই সময় কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আজাদ। তাই ওনার কাছে প্রধানমন্ত্রী হওয়ার বড় একটা সুযোগ ছিল। তিনি তার বায়োগ্রাফি ইন্ডিয়া উইন্স ফ্রিডমে লিখেছেন, নতুন সভাপতি নির্বাচন নিয়ে কংগ্রেস কমিটির মধ্যে মতবিরোধ ছিল। সংবাদপত্রে আমাকেই পুনরায় সভাপতি করার দাবি উঠেছিল। সর্দার বল্লভভাই প্যাটেলও এমনটাই চেয়েছিলেন। কিন্তু ঠিক তখনই ময়দানে নামেন গান্ধীজি। ১৯৪৬ সালের ২০ এপ্রিল গান্ধীজি মৌলানা আজাদকে একটি চিঠি লেখেন, যেখানে তিনি লিখেছিলেন, মৌলানা সাহেব, খবরের কাগজে যা কিছু লেখা হয়েছে সেগুলো ভিত্তিহীন। কমিটির ২-১ জন সদস্য আমাকে এই বিষয়ে জিজ্ঞেস করেছিল। আমি তাদের বলেছি একই ব্যক্তির বারবার সভাপতি থাকা ঠিক না। আসলে আমি চাই না এই মুহূর্তে কোনো মুসলিম ব্যক্তি কংগ্রেসের সভাপতি হিসেবে থাকুক। তাই আপনার কাছে অনুরোধ, আপনি নিজে থেকেই একটি বিবৃতি দিন, যেখানে আপনি জানাবেন আপনি নিজে থেকেই সভাপতি থাকতে চান না। আর যদি আমার মতামত জানতে চাওয়া হয়, আমি নেহরুকেই সভাপতি হিসেবে দেখতে চাই। গান্ধীর এই চিঠি পড়ার পর মৌলানা আজাদ নিজে থেকেই এই প্রতিযোগিতা থেকে সরে যান। কিন্তু গান্ধীর পূর্ণ সমর্থন থাকা সত্ত্বেও কংগ্রেসের বেশিরভাগ সদস্য সর্দার বল্লভভাই প্যাটেলকেই সভাপতি করার পক্ষে ছিলেন। এই পদের জন্য নমিনেশনের শেষ তারিখ ছিল ১৯৪৬ সালের ২৯শে এপ্রিল। তাই কংগ্রেসের প্রদেশ কমিটির বৈঠক ডাকা হয়। এই কমিটির কাছেই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির প্রার্থী মনোনয়ন ও সমর্থনের ক্ষমতা ছিল। আর এই নির্বাচনের ফলাফল ছিল অবিশ্বাস্য। কংগ্রেসের ১৫টি প্রদেশ কমিটির মধ্যে ১২টি কমিটি সর্দার বল্লভভাই প্যাটেলকেই মনোনয়ন দেয়। অন্যদিকে নেহরু একটিও মনোনয়ন পাননি। তাই আবারও নেহরুর জন্য মাঠে নামলেন গান্ধীজি। তিনি সর্দার প্যাটেলকে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার কথা বলার সাথে সাথেই সর্দার প্যাটেল গান্ধীর ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন। এই ঘটনার পর সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কেন গান্ধীজি এমন করলেন? যদিও দীর্ঘদিন পর বিশিষ্ট সাংবাদিক দুর্গাদাসকে দেওয়া একটি ইন্টারভিউয়ে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে গান্ধীজি বলেছিলেন, কংগ্রেস কমিটির মধ্যে নেহরু একমাত্র ইংরেজ। আন্তর্জাতিক বিষয়গুলো সামলানোর ক্ষেত্রে নেহরু সর্দার বল্লভভাই প্যাটেলের থেকে বেশি দক্ষ। তাছাড়া ভারত একটি বহুভাষী ও বহু ধর্মের দেশ। সর্দার প্যাটেলের একটি বিশেষ ধর্মের প্রতি ঝোঁক থাকতে পারে। অন্যদিকে নেহরু একজন অজ্ঞেয়বাদী এবং ধর্মনিরপেক্ষ চিন্তাধারার মানুষ। দেশের মুসলমানরাও তাকে পছন্দ করে। এ সমস্ত ঘটনার মধ্য দিয়ে নেহরু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং স্বাধীনতার পর তিনিই হয়েছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী। কিন্তু অনেকেই মনে করেন প্যাটেল যদি প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে কাশ্মীর সহ একাধিক সমস্যার জন্মই হতো না। যাই হোক, ভারতের ইতিহাসে এটাই ছিল প্রথম এবং শেষ সুযোগ যখন কোনো মুসলিম ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী পদের এত কাছাকাছি এসে পৌঁছেছিলেন। যদিও মৌলানা আবুল আজাদের আগে একবার মোহাম্মদ আলী জিন্নাহকেও অবিভক্ত ভারতের প্রধানমন্ত্রী করার বিষয়টি আলোচনায় এসেছিল। ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের প্রেস অ্যাটাশে ক্যাম্বেল জনসন তার লেখা বই মাউন্টব্যাটেনে লিখেছেন, ১৯৪৭ সালের ৩১শে মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত গান্ধীজি
5 বার মাউন্ট ব্যাটেনের সঙ্গে দেখা করেছেন। এই সময় গান্ধীজি মাউন্ট ব্যাটেনকে বলেছিলেন জিন্নাহকে অবিভক্ত ভারতের প্রধানমন্ত্রী হওয়ার একটি সুযোগ দেওয়া উচিত, তাহলে হয়তো জিন্নাহ পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি প্রত্যাহার করে নেবে। কিন্তু কংগ্রেসের অন্যান্য নেতারা গান্ধীর এই প্রস্তাবে একদমই রাজি ছিলেন না। এছাড়া জিন্নাহ কখনো নিজেকে গান্ধী বা অন্যান্য কংগ্রেস নেতাদের থেকে ছোট মনে করতেন না। জিন্নাহ ভাবতেন তিনি তাদের বরাবর। এমনকি জিন্নাহর ধারণা ছিল অবিভক্ত ভারতের প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে আলাদা পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও জাতির পিতা হলে তিনি বেশি সম্মান ও স্বীকৃতি পাবেন। তাই জিন্নাহ গান্ধীর এই প্রস্তাবে খুব একটা ইন্টারেস্ট দেখাননি। ভারতের ইতিহাসে এভাবে দুবার সুযোগ এসেছিল যখন কোনো মুসলিম ভারতের প্রধানমন্ত্রী হতে পারতেন। এরপর থেকে যত প্রধানমন্ত্রী হয়েছে তাদের মধ্যে কেউ মুসলিম ছিলেন না। তবে বন্ধুরা, এখনো সেই প্রশ্ন রয়ে গেল, কোন মুসলিম কি ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন? আর যদি তা সম্ভব হয় তাহলে কেন আজ পর্যন্ত কোনো মুসলিম নেতা প্রধানমন্ত্রী হতে পারেননি? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর জানতে হলে আমাদেরকে ভারতের রাজনীতি ও ভারতীয় মুসলিম সমাজকে ভালো করে জানতে হবে। 1952 সালে লোকসভা নির্বাচনে 21 জন মুসলিম সাংসদ নির্বাচিত হয়েছিলেন, যাদের মধ্যে মৌলানা আজাদ শিক্ষামন্ত্রী এবং রফি আহমেদ যোগাযোগ মন্ত্রী হিসাবে নেহরুর মন্ত্রিসভায় স্থান পান। নেহরুর পরবর্তী সময় থেকে 1984 সাল পর্যন্ত অর্থাৎ ইন্দিরা গান্ধীর সময়কাল পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে সাধারণত 2 থেকে 3 জন মুসলিম ছিলেন। তবে সব থেকে বেশি মুসলিম মন্ত্রীর সংখ্যার রেকর্ড হয় রাজীব গান্ধীর সময়কালে, যখন 6 জন মুসলিমকে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত 43 জন মুসলিম কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। এর মধ্যে কংগ্রেস সরকারের অধীনে ছিলেন 23 জন আর বিজেপি সরকারের অধীনে 6 জন। এর মধ্যে মুফতি মোহাম্মদ সৈয়দ একমাত্র মুসলিম যিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তি। যদি সংসদে মুসলিম সাংসদদের অংশীদারিত্বের দিকটি দেখা যায় তাহলে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত মুসলিম সাংসদদের সংখ্যা মোট সাংসদদের মাত্র 5.88%। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের মুসলিম জনসংখ্যা 17.22 কোটি, যা দেশের মোট জনসংখ্যার 14.2%। এমনকি কেন্দ্রীয় সরকারের অনুমান অনুযায়ী 2023 সালের শেষের দিকে এই সংখ্যাটি 20 কোটিতে পৌঁছেছে। সেই হিসেবে ভারতের লোকসভায় 77 জন মুসলিম সাংসদ হওয়া উচিত, কিন্তু আছে মাত্র 24 জন। এমনকি ক্ষমতাসীন দল বিজেপির একজনও মুসলিম সাংসদ নেই। ভারতের মোট 543টি লোকসভা আসনের মধ্যে প্রায় 100টি আসন এমন রয়েছে যেখানে মুসলিম ভোটাররাই নির্ণায়ক ভূমিকা রাখেন, অর্থাৎ এই আসনগুলোর ফলাফল অনেকাংশেই নির্ভর করে মুসলিম ভোটারদের সমর্থনের উপর। এর মধ্যে প্রায় 65টি আসনের মোট ভোটারদের সংখ্যার প্রায় 35% মুসলিম। এই মুসলিম প্রধান লোকসভা আসনগুলোর মধ্যে সর্বাধিক রয়েছে উত্তরপ্রদেশে প্রায় 14টি আসন। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, যেখানে 13টি আসনের ফলাফল নির্ধারণে মুসলিম ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া আসামে 7টি, কেরালায় 4টি, বিহারে 4টি, জম্মু কাশ্মীরে 3টি, মধ্যপ্রদেশে 3টি এবং দিল্লি, গোয়া, হরিয়ানা, মহারাষ্ট্র ও তেলেঙ্গানায় 2টি করে মুসলিম প্রধান লোকসভা আসন রয়েছে। এই আসনগুলোর মধ্যে এমন কিছু আসন আছে যেখানে মোট ভোটারদের প্রায় 50% মুসলিম, অর্থাৎ তাদের সমর্থন ছাড়া কোনো প্রার্থীর জয়লাভ করা প্রায় অসম্ভব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 2014 সালের লোকসভা নির্বাচনের তুলনায় 2024 সালের নির্বাচনে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো 58% কম মুসলিম ক্যান্ডিডেট দিয়েছে। এমনকি যেসব দলকে সাধারণত মুসলিম ভোটারদের প্রথম পছন্দ হিসেবে ধরা হয়, যেমন কংগ্রেস, সমাজবাদী পার্টি, বিএসপি, টিএমসি, আরজেডি, তারাও বর্তমানে মুসলিম ক্যান্ডিডেট দিতে ভয় পাচ্ছে। উদাহরণস্বরূপ উত্তরপ্রদেশের মুসলিমদের প্রথম পছন্দের দল হিসেবে পরিচিত সমাজবাদী দল 2014 সালের নির্বাচনে যেখানে 39 জন মুসলিম ক্যান্ডিডেটকে টিকিট দিয়েছিল, সেখানে 2024 সালের নির্বাচনে এই সংখ্যা নেমে এসেছে মাত্র 6 জনে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিজেপির আক্রমণাত্মক হিন্দুত্ববাদী রাজনীতির কারণেই অন্যান্য দলগুলো মুসলিম ক্যান্ডিডেট দিতে ইতস্তত করছে, কারণ কোনো দলই চায় না যে তাদেরকে মুসলিম তোষণকারী দল হিসেবে আখ্যা দেওয়া হোক। মূলত হিন্দু ভোট হারানোর ভয়েই কংগ্রেস সহ আঞ্চলিক দলগুলো মুসলিমদের প্রার্থী করতে ভয় পাচ্ছে। জানলে অবাক হবেন, এই প্রবণতা শুধু লোকসভা নির্বাচনেই নয়, রাজ্যের বিধানসভাগুলোতে একই অবস্থা। বর্তমানে দেশে সর্বমোট 4000 বিধায়ক আছেন, যাদের মধ্যে মাত্র 6% মুসলিম। এখন পর্যন্ত ভারতের ইতিহাসে মাত্র 6টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে হাতে গোনা কয়েকজন মুসলিম মুখ্যমন্ত্রী হয়েছেন। তবে এই রাজ্যগুলোর মধ্যে জম্মু কাশ্মীর বাদে অন্য কোন রাজ্যের মুসলিম মুখ্যমন্ত্রী পূর্ণ 5 বছরের কার্যকাল সম্পূর্ণ করতে পারেননি। জম্মু কাশ্মীর ছাড়া ভারতের অন্যান্য রাজ্যগুলোর মধ্যে প্রথম মুসলিম মুখ্যমন্ত্রী হয়েছিলেন বরকতুল্লাহ খান। তিনি মাত্র 2 বছরের জন্য রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ভারতে একজন মুসলিম মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন সাইদা আনোয়ারা তৈমুর। তিনি 1980 সালের 6 ডিসেম্বর আসামের মুখ্যমন্ত্রী হন, কিন্তু মাত্র 6 মাসের জন্য তিনি এই পদে থাকতে পেরেছিলেন। এই দুজন ছাড়াও মোহাম্মদ ফারুক পদুচেরি, সিএচ মোহাম্মদ কোয়া কেরালা, আব্দুল গফুর বিহার এবং আব্দুল রহমান আন্তুলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছিলেন।
বন্ধুরা, এ তো ছিল নেতা মন্ত্রীদের কথা। যদি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ যেমন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির কথা বলা হয়, তাহলে আজ পর্যন্ত 3 জন মুসলিম সেই মর্যাদাপূর্ণ পদে আসীন হয়েছেন। ডক্টর জাকির হোসেন ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি। ওনার কার্যকালেই দেশের সর্বোচ্চ বিচারালয়ে একজন মুসলিম প্রধান বিচারপতি হন। জাস্টিস হেদায়েতুল্লাহ সুপ্রিম কোর্টের প্রথম মুসলিম বিচারপতি এবং একই সময় তিনি কিছু সময়ের জন্য দেশের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। দেশের সামরিক বাহিনীগুলোতেও প্রায় একই রকম চিত্র দেখা যায়। এয়ার মার্শাল হাসান লতিফ ছিলেন একমাত্র মুসলিম যিনি ভারতের বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে আজ পর্যন্ত কোনো মুসলিম ভারতের সেনা ও নৌবাহিনীর প্রধান হতে পারেননি। গোয়েন্দা সংস্থাগুলোর কথা বলতে গেলে সৈয়দ আসিফ ইব্রাহিম একমাত্র মুসলিম যিনি ইন্টেলিজেন্ট ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা আইবির প্রধান হয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত কোনো মুসলিম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের প্রধান হতে পারেননি। এখন আসি ভিডিওর মূল টপিকে। কোনো মুসলিম কি ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন? ভারতের সংবিধান অনুযায়ী এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, অবশ্যই পারবেন। সংবিধানের আর্টিকেল 75 অনুসারে লোকসভা অথবা রাজ্যসভার কোনো এমন সদস্য যিনি সংখ্যাগরিষ্ঠ দলের সমর্থন প্রাপ্ত, তিনি ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন। সেখানে ধর্ম, জাতি, বর্ণ বা প্রান্ত কোনো বিষয়ে কোনো রকম বাধা নেই। অর্থাৎ সংবিধান একজন মুসলিম নাগরিককে প্রধানমন্ত্রী হতে একটুকু বাধা দেয় না। তাহলে আজ পর্যন্ত কেন কোনো মুসলিম ভারতের প্রধানমন্ত্রী হতে পারেননি? এর পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। প্রথমত, 1947 সালে ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল। এর ফলে মুসলিম সম্প্রদায়ের প্রতি এক ধরনের সংশয় ও অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়। অনেকেই আশঙ্কা করেছিলেন সে সময় যদি কোনো মুসলিমকে প্রধানমন্ত্রী করা হতো তাহলে দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠী বিষয়টাকে নেতিবাচকভাবে নিতে পারে, যার ফলে দেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা ছিল। স্বাধীনতার পর কংগ্রেস চাইলে মুসলিম নেতাদের মধ্য থেকেই কাউকে প্রধানমন্ত্রী করতে পারত। উদাহরণ হিসেবে নেহরুর মৃত্যুর পর তৎকালীন শিক্ষামন্ত্রী মোহাম্মদ আলী করিম ছাগলা ছিলেন অত্যন্ত যোগ্য প্রার্থী। তিনি বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং যুক্তরাজ্যের ভারতীয় হাইকমিশনার ছিলেন। তবুও কংগ্রেস লাল বাহাদুর শাস্ত্রীকেই প্রধানমন্ত্রী বানায়। দ্বিতীয় বড় কারণ, ভারতের মুসলিম ভোটাররা সাধারণত কেন্দ্রে কংগ্রেস এবং রাজ্য বিধানসভায় আঞ্চলিক দলগুলোর উপর ভরসা রাখে। তারা জাতীয় পর্যায়ে কোনো শক্তিশালী মুসলিম দল গড়ে তুলতে পারেনি। যে কয়েকটি মুসলিম দল তৈরি হয়েছে সেগুলো নির্দিষ্ট অঞ্চল বা রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে। ফলে জাতীয় রাজনীতিতে মুসলিম নেতৃত্বের প্রভাব সীমিত। এছাড়া ভারতের সরকার গঠন করতে হলে প্রায় 30% মতন ভোট শেয়ারের প্রয়োজন, কিন্তু দেশের মুসলিম জনসংখ্যা মাত্র 15%। ফলে প্রধানমন্ত্রী হতে গেলে মুসলিম প্রার্থীকে অন্যান্য সম্প্রদায়ের বড় অংশের সমর্থন প্রয়োজন হবে। তারপরেও এই রাজনৈতিক বাস্তবতার মধ্যেই আরেকটি বড় প্রশ্ন, ভবিষ্যতে কি কোনো মুসলিম ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন? এর উত্তর হলো খুবই কঠিন। কারণ যে রাজনৈতিক দলগুলোকে মুসলিমদের হিতকাঙ্ক্ষী বলে মনে করা হয় তারাই পর্দার আড়ালে সংসদে মুসলিম সাংসদদের সংখ্যা কমিয়ে আনছে। সেই হিসাবে আগামী 10 থেকে 15 বছরের মধ্যে ভারতে মুসলিম প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুবই কম। এছাড়া বর্তমানে প্রায় সব রাজনৈতিক দল ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করছে। যেদিন ভারতে ধর্মের নামে রাজনীতি বন্ধ হবে সেদিন হয়তো কোনো মুসলিম ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন। যাই হোক বন্ধুরা, আশা করি আমার এই ক্ষুদ্র ভিডিও থেকে আপনারা এই বিষয়ে অল্প কিছু হলেও জানতে পেরেছেন। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।